সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো, বাড়িতে আছো এবং নিরাপদে আছো। আমি প্রতিদিনের ন্যায় আজও আরও একটি অনলাইন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ হাবিবুল্লাহ, সহকারী শিক্ষক আইসিটি, কনেশ্বর এসি এডওয়ার্ড ইনস্টিটিউশন। তোমরা যারা আমার গত ক্লাসটি দেখেছিলে ভয়েস চেঞ্জ সম্পর্কে, আর সেখানে আমরা ভয়েস চেঞ্জের অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সকে কীভাবে ভয়েস পরিবর্তন করতে হয়। ঠিক তারই ধারাবাহিকতায় আজও আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব, তবে আজকের সেন্টেন্সগুলো একটু ব্যতিক্রম, যেটা সচরাচর আমরা গত ক্লাসে যে নিয়মটি দেখেছিলাম সেই নিয়মের আওতায় পড়বে না। তো দেখি যে আজকে আমাদের এই অ্যাসার্টিভ সেন্টেন্সের কোন কোন নিয়মগুলো রয়েছে। আমরা যদি প্রথমেই খেয়াল করি, যেখানে আমি যে নিয়মটি তোমাদের উদ্দেশ্যে লিখে রেখেছি সেটা হচ্ছে যে বাক্যের শেষে অ্যাডজেক্টিভ থাকলে, অর্থাৎ এটাকে বলা হয় বাক্যে যদি কোয়াইসিপেসিভ রূপ থাকে। এটাকে আমি আমার ভাষায় একটু বোঝার সুবিধাতে লিখে রাখলাম যে বাক্যের শেষে অ্যাডজেক্টিভ থাকলে, অর্থাৎ বাক্যে কোয়াইসিপেসিভ থাকা মানে হচ্ছে বাক্যের শেষে অ্যাডজেক্টিভ থাকা, অর্থাৎ সাবজেক্ট ভার্বের পরে অ্যাডজেক্টিভ থাকবে। যদি এরকম কোনো সেন্টেন্স থাকে সেক্ষেত্রে আমাদেরকে কিভাবে ভয়েসটা পরিবর্তন করতে হয় সেটা আমরা এখন দেখব। তো যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে আমাদের প্রথম কাজ হবে যে সাবজেক্টটা থাকবে ঠিক প্রদত্ত সাবজেক্টটি আমাদের প্রথমে লিখতে হবে। কিন্তু এর আগে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখেছিলাম যে শেষের অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। এক্ষেত্রে কিন্তু ওই নিয়মটা প্রযোজ্য নয়। এখানে আমাদের প্রদত্ত সাবজেক্ট, অর্থাৎ যে সাবজেক্টটা বাক্যে থাকবে ঠিক ওই একই সাবজেক্টটাকে আমাদের লিখতে হবে। এরপরে টেন্স অনুযায়ী একটি সাহায্যকারী ভার্ব বসে, যেটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে বসেছিল। এরপরে বাক্যের মধ্যে যেই অ্যাডজেক্টিভটা দেওয়া থাকবে সেই প্রদত্ত অ্যাডজেক্টিভটি বসে। এরপরে আমাদের এখানে অতিরিক্ত কিছু শব্দ ব্যবহার করতে হয়, আর সেটা হচ্ছে হোয়েন ইট ইজ অথবা হোয়েন দেয়ার বসে। এখন কোথায় হোয়েন ইট ইজ এবং কোথায় হোয়েন দেয়ার বসে সেটা আমরা এখানে লিখে নিই, কিন্তু আমাদের কথার মাধ্যমে জেনে নিতে হবে। সেটা হচ্ছে যদি আমরা দেখি যে এক্সাম্পলটা আছে বা যে বাক্যটাকে আমাদের ভয়েস করতে হবে সেই বাক্যটার সাবজেক্টটা যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা লিখব হোয়েন ইট ইজ। আর যদি আমাদের সেই সেন্টেন্সের সাবজেক্টটা যদি প্লুরাল নাম্বার হয় তাহলে আমরা লিখব হোয়েন দেয়ার। এরপরে সব শেষে আমরা লিখব B3, অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন আমরা এই নিয়মটাকে দুইটি এক্সাম্পলের মাধ্যমে একটু ক্লিয়ার হয়ে নিই। অর্থাৎ এক্সাম্পলগুলো যখন আমরা করব, প্র্যাকটিস যখন আমরা করব, তখন দেখা গেছে আমাদের কাছে এই জিনিসগুলো আরও স্পষ্ট হয়ে যাবে। তো আমরা এখানে দুইটা এক্সাম্পল লিখে রেখেছি। প্রথম হচ্ছে হানি টেস্টেড সুইট। এখানে হানি হচ্ছে সাবজেক্ট, এই টেস্ট হচ্ছে মূল ভার্ব এবং সুইট হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ এটাই হচ্ছে কোয়াইসিপেসিভ, অর্থাৎ বাক্যটার শেষে কি আছে? অ্যাডজেক্টিভ আছে। এখানে কিন্তু আসলে কোনো অবজেক্ট নাই, এখানে অ্যাডজেক্টিভ রয়েছে। আর যখনই আমরা দেখব ঠিক এরকম শেষে অ্যাডজেক্টিভ রয়েছে সেক্ষেত্রে আমাদের কাজটা ঠিক এভাবেই করতে হবে। অর্থাৎ এই যে সাবজেক্টটা রয়েছে হানি, হানির কোনো পরিবর্তন হবে না। এখানে যেই সাবজেক্টটা রয়েছে আমাদেরকে প্রথমে সেটি ব্যবহার করতে হবে। তাহলে যেহেতু এখানে হানি দিয়ে শুরু হয়েছে আমরা লিখব কি? হানি। এরপরে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব। এখন আমাদের দেখতে হবে যে এই বাক্যটা আসলে কোন টেন্সে আছে। যেহেতু এখানে যে ভার্বটা রয়েছে টেস্ট এবং এর সাথে অ্যাস যুক্ত আছে, যেহেতু তার মানে আমাদের বুঝতে হবে অ্যাস অথবা ইয়েস যুক্ত থাকলে শেষে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এই বাক্যটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স যখন করেছিলাম তখন আমরা জেনেছি যে বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমাদেরকে অবশ্যই এম, ইজ, আর এই তিনটা সাহায্যকারী ভার্বের যে কোনো একটা সাহায্যকারী ভার্ব আমাদেরকে ব্যবহার করতে হবে। তো এখানে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমরা এম, ইজ, আরের যে কোনো একটা ব্যবহার করব। তো সাবজেক্টটা আছে হানি, তো হানির সাথে কোনটা বসবে? হানি ইজ না এম না আর? যেহেতু হানি সিঙ্গুলার নাম্বার, আর সিঙ্গুলার কীভাবে বুঝলাম? যেহেতু এখানে মূল ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত আছে। যখনই মূল ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত থাকে
তখনই বুঝতে হবে যে এখানের প্রদত্ত সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলারের কারণে আমরা লিখব হচ্ছে ইজ। ইজ এই জন্য লিখবো কারণ এম ও সিঙ্গুলারের সাথে বসে, কিন্তু আমরা জানি এম শুধুমাত্র আয়ের ক্ষেত্রে বসে। ওকে, তো এরপরে আমাদের লিখতে হবে যে অ্যাডজেক্টিভটা দেওয়া আছে সেটা, তার মানে এই বাক্যে অ্যাডজেক্টিভ দেওয়া আছে সুইট। এখন আমাদেরকে এই অ্যাডজেক্টিভটা লিখতে হবে। একটু আগে আমরা বলছি যে এরপরে হোয়েন ইট ইজ বা হোয়েন দেয়ার, যেহেতু প্রদত্ত সাবজেক্টটা রয়েছে সিঙ্গুলার নাম্বার, আর এই সিঙ্গুলার নাম্বার থাকার কারণে আমাদেরকে ব্যবহার করতে হবে হোয়েন ইট ইজ। তাহলে আমরা লিখলাম হোয়েন ইট ইজ। এবার B3, কার B3? এখানে যে মূল ভার্বটা দেওয়া আছে অর্থাৎ টেস্টের B3। তো টেস্টের B3 হচ্ছে টেস্টেড। আচ্ছা, প্রথম বাক্যটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা করে নিলাম। এরপরে আছে দ্বিতীয় বাক্য, দ্য ম্যাঙ্গোস টেস্টেড শোর। এখানে দ্য ম্যাঙ্গোস হচ্ছে সাবজেক্ট, টেস্টেড হচ্ছে ভার্ব, শোর হচ্ছে অ্যাডজেক্টিভ। তো দেখো দ্য ম্যাঙ্গোস, তাহলে প্রদত্ত সাবজেক্ট দ্য ম্যাঙ্গোস। আমরা এখানে প্রদত্ত সাবজেক্টটা লিখলাম দ্য ম্যাঙ্গোস। এরপরে রয়েছে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব। তো এখানে মূল ভার্বটা টেস্টেড, ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমাদেরকে লিখতে হবে এম ইজ আর। এম ইজ আর না, এম ইজ আর লিখবো না, যেহেতু পাস্ট টেন্স, তাহলে আমাদেরকে লিখতে হবে ওয়াজ অথবা ওয়ার। তাহলে ওয়াজ অথবা ওয়ার, যেহেতু ম্যাঙ্গোজ প্লুরাল নাম্বার, তো প্লুরাল নাম্বারের সাথে বসে ওয়ার। দ্য ম্যাঙ্গোজ ওয়ার। এবার আমাদেরকে অ্যাডজেক্টিভ লিখতে হবে। এবার আমাদের লিখতে হবে হোয়েন দেয়ার, হোয়েন দে আর। এবার টেস্টেডের পাস্ট পার্টিসিপল ফ্রম টেস্টেড। এই হচ্ছে যদি আমাদের বাক্যটা কোয়াইসিভ প্যাসিভ থাকে, অর্থাৎ শেষে অ্যাডজেক্টিভ থাকে, তাহলে আমরা এই নিয়মটাকে অনুসরণ করে ভয়েস পরিবর্তন করব। এরপরে আমাদের রয়েছে যে বাক্যের শেষে বিফোর বা প্রেজেন্ট পার্টিসিপাল থাকলে, অর্থাৎ এটাকে বলে কমপ্লিমেন্টবিহীন ভার্ব থাকলে। যদি আমরা বাক্যে কমপ্লিমেন্টবিহীন ভার্ব দেখি, অর্থাৎ শেষে আমরা দেখব যে মূল ভার্ব, একটা মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত মূল ভার্ব রয়েছে, অর্থাৎ এরপরে আর কোনো কিছু নেই। যদি এরকম বাক্যকে বলা হয় কমপ্লিমেন্টবিহীন ভার্বযুক্ত বাক্য। তো ঠিক এরকম কমপ্লিমেন্টবিহীন ভার্বযুক্ত বাক্য, যেটাকে আমরা সহজে বোঝার জন্য লিখে রাখলাম যে বিফোর বা প্রেজেন্ট পার্টিসিপল থাকলে আমাদেরকে কিভাবে কাজ করতে হবে। তো সেক্ষেত্রে আমাদেরকে একইভাবে প্রদত্ত সাবজেক্ট লিখতে হবে, অর্থাৎ এখানেও সাবজেক্টের কোনো পরিবর্তন হবে না, তার মানে দ্য হাউস। এরপরে আছে সাহায্যকারী ভার্ব। তো এখানে একটা সাহায্যকারী ভার্ব দেওয়াই আছে ইজ, আমরা লিখলাম ইজ। এখন আমরা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সগুলো করছি, তখন আমরা দেখছিলাম যে এম ইজ আর বা ওয়াজ আরের সাথে বিং শব্দটা বসে। বিং তখনই বসে যখন আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে। ঠিক এখানেও ওই সেম নিয়মটাই কাজ করে, অর্থাৎ এখানে আইএনজি যুক্ত ভার্ব, এই জন্য আমাদেরকে এখানে লিখতে হয় বিং। এবার এখানে যে মূল ভার্বটা রয়েছে বিল্ড, এই মূল ভার্ব বিল্ডের পাস্ট পার্টিসিপাল ফর্ম আমরা লিখব বিল্ড। ওকে, এরপরে আছে দ্য গার্ডেন ইজ মেকিং। যেহেতু একই সিস্টেম, অর্থাৎ একই এক্সাম্পল, তাহলে আমাদের প্রদত্ত সাবজেক্ট থাকবে দ্য গার্ডেন। এরপরে ভার্বও দেওয়া আছে। এবার আমাদেরকে লিখতে হবে বিং, এরপরে এই মেকের পাস্ট পার্টিসিপল ফর্ম মেড। তাহলে আমরা এখানে দেখলাম যে এখানে যে দুইটা নিয়ম, অর্থাৎ বাক্যটা কোয়াইসিভ প্যাসিভ থাকলে বা শেষে কমপ্লিমেন্টবিহীন থাকলে আমাদেরকে সাবজেক্টের কোনো পরিবর্তন করতে হয় না, অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট করতে হয় না, প্রদত্ত সাবজেক্ট যেটা আছে আমাদের সেটাই থাকে। বন্ধুরা, এরপরে আমরা দেখব যে বাক্যের শেষে যদি রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে। রিফ্লেক্সিভ প্রোনাউনটা হচ্ছে পার্সোনাল প্রোনাউনের শেষে যদি সেলফ অথবা সেলফ যুক্ত থাকে, যেমন মাই মাই সেলফ, হিম হিম সেলফ, হার হার সেলফ, এরকম সেলফ যুক্ত থাকা, দ্যাম সেলফস, আওয়ার সেলফস, এরকম সেলফ যুক্ত যদি থাকে কোথায়? বাক্যের
শেষে। তো আমরা যখনই দেখব যে বাক্যের শেষে সেলফযুক্ত প্রোনাউন অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন যদি অবজেক্ট হিসাবে থাকে এক কথায়, তাহলে আমাদেরকে যে নিয়ম অনুযায়ী ভয়েস পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে এখানেও আমাদের যে প্রদত্ত সাবজেক্ট আছে সেই সাবজেক্টটাই প্রথমে লিখতে হবে, এখানেও অবজেক্টকে সাবজেক্ট করা যাবে না। তো আমরা এক্সাম্পলটা একটু দেখি যে হি কিল্ড হিমসেলফ, এখানে শেষে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন অবজেক্ট হিসাবে রয়েছে, এই জন্য আমাদেরকে এখানে যে প্রদত্ত সাবজেক্টটি আছে সেটাই ঠিক রাখতে হবে এবং আমাদের টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব লিখতে হবে। তো বাকি নিয়মটা আগের মতোই। তো এখানে কোন টেন্সে আছে? হি কিল্ড হিমসেলফ, কিল্ড মূল ভার্বের পাস্ট টেন্স অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। তো পাস্ট ইনডিফিনিট টেন্সে আমাদেরকে সাহায্যকারী ভার্ব লিখতে হবে হি এর সাথে ওয়াজ। তো হি ওয়াজ, এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম অর্থাৎ এখানে মূল ভার্ব আছে কিল, কিলের পাস্ট পার্টিসিপাল ফর্ম কিল্ড, এরপরে আমাদের লিখতে হবে বাই, এরপরে আমাদের যেই রিফ্লেক্সিভ প্রোনাউনটা অবজেক্ট হিসাবে অ্যাক্টিভ বাক্যে রয়েছে প্যাসিভেও ঠিক ওই রিফ্লেক্সিভ প্রোনাউনটা আমাদেরকে লিখতে হবে হিমসেলফ। আমরা আরেকটি এক্সাম্পলটা দেখে একটু আরেকটু স্পষ্ট হয়ে নেই। শি ফ্যান্স হারসেলফ, এখানেও কিন্তু আমরা খেয়াল করলে দেখব যে শেষে সেলফ যুক্ত রিফ্লেক্সিভ প্রোনাউন রয়েছে, এই জন্য আমরা এখানে যে সাবজেক্ট রয়েছে প্রদত্ত সেটাই লিখব শি। এখন এটা আছে কোন টেন্সে সেটা আমাদেরকে দেখতে হবে এই ভার্বটা দেখে। ফ্যান্স, ফ্যান থেকে ফ্যান্স অ্যাজ যুক্ত অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে শি এর সাথে হয় ইজ। এবার আমাদের এই ফ্যান শব্দটার পাস্ট পার্টিসিপাল ফর্ম ফ্যান্ড, এরপরে ভয়েসের নিয়ম অনুযায়ী বাই, শেষে হবে আমাদের প্রদত্ত যে রিফ্লেক্সিভ প্রোনাউনটা থাকবে সেটি হারসেলফ। ঠিক এভাবে করব আমরা শেষে যদি রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে। অর্থাৎ এই তিনটা নিয়মের ক্ষেত্রে আমাদের কিন্তু প্রদত্ত সাবজেক্ট যেটা আছে সেটাই সাবজেক্ট হিসাবে বসে, অবজেক্টকে সাবজেক্ট করার প্রয়োজন নেই। কোন কোন ক্ষেত্রে? যেটা আমরা প্রথমে করলাম শেষে অ্যাডজেক্টিভ থাকলে, পরে করলাম শেষে প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে, এবং এখন আমরা করলাম শেষে কি রিফ্লেক্সিভ প্রোনাউন অর্থাৎ সেলফযুক্ত প্রোনাউন অবজেক্ট হিসাবে থাকলে। ওকে, এবার আমরা দেখব যে বাক্যে যদি ফ্যাক্টেটিভ অবজেক্ট থাকে, ফ্যাক্টেটিভ অবজেক্টটা হচ্ছে কি? ফ্যাক্টেটিভ অবজেক্টটা হচ্ছে ক্ষণস্থায়ী অবজেক্ট, যে অবজেক্টটা জনগণের বা জনমতের উপর নির্ভরশীল হয়, অনেকের মতামতের উপর নির্ভরশীল হয় যে অবজেক্টটা, সেটাকে বলা হয় ফ্যাক্টেটিভ অবজেক্ট। তো ফ্যাক্টেটিভ অবজেক্ট কোনটা সেটা আমরা এক্সাম্পলটা যখন দেখব তখন আরেকটু স্পষ্ট হয়ে যাবে। যেমন উই সিলেক্ট হিম চেয়ারম্যান, সিলেক্ট না লিখে আমরা সিলেক্টেড লিখি। উই সিলেক্টেড হিম চেয়ারম্যান, যে আমরা তাকে চেয়ারম্যান নির্বাচিত করেছিলাম। এই যে এখানে চেয়ারম্যান শব্দটা হচ্ছে একটা ফ্যাক্টেটিভ অবজেক্ট, অর্থাৎ এই চেয়ারম্যান অবজেক্টটা জনমতের উপরে, জনসাধারণের উপরে, অনেকের মতামতের উপর নির্ভরশীল। একজন ব্যক্তি কাউকে চেয়ারম্যান বানাতে পারে না, অনেকের মতামতের প্রয়োজন, একটা নির্বাচনের প্রয়োজন হয়। ওকে, তো সেক্ষেত্রে যখনই আমরা দেখব ঠিক এরকম ফ্যাক্টেটিভ অবজেক্ট রয়েছে বাক্যের মধ্যে, সেক্ষেত্রে আমরা এখানে দুটো অবজেক্ট আছে, একটা আছে হিম, একটা আছে চেয়ারম্যান। কখনই আমরা চেয়ারম্যানকে সাবজেক্ট করতে পারবো না। এর আগে আমরা দেখেছিলাম গত ক্লাসে যে দুটো অবজেক্ট থাকলে যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট করলেই হয়ে যায়, এবং বাকি অবজেক্টটাকে আমরা বাইয়ের পূর্বে অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্মের পরে লিখে দিলে হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে কোনো মতেই আমাদেরকে এই চেয়ারম্যানটাকে সাবজেক্ট করা যাবে না, অর্থাৎ ফ্যাক্টেটিভ অবজেক্টটাকে কখনো সাবজেক্ট করা যায় না। সেক্ষেত্রে আমাদের যে বাকি অবজেক্টটা রয়েছে এটাকে সাবজেক্ট করতে হবে, অর্থাৎ হিমকে সাবজেক্ট করলে আমাদের হি চলে আসবে। এবার টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব, যেহেতু সিলেক্টেডের পাস্ট, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পাস্ট ইনডিফিনিট টেন্সে আমাদের সাহায্যকারী ভার্ব হবে ওয়াজ হিয়ার সাথে। এবার সিলেক্টেডের পাস্ট পার্টিসিপাল ফর্মও সিলেক্টেড। এবার আমাদের সেই ফ্যাক্টেটিভ অবজেক্টটাকে লিখতে হবে। ফ্যাক্টেটিভ অবজেক্ট কোনটা আছে এখানে? চেয়ারম্যান। এরপরে বাই। এবার আমাদের যে সাবজেক্ট রয়েছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, অর্থাৎ উইর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আচ্ছা। ওকে, এরপরে আছে উই মেড হিম ক্যাপ্টেন। এখানে এই ক্যাপ্টেনটা হচ্ছে একটা ফ্যাক্টেটিভ অবজেক্ট, কারণ ক্যাপ্টেন কিন্তু একা একা বানানো যায় না। এক্ষেত্রে আমরা যদি একটা ক্লাসে ক্যাপ্টেন তৈরি করি বা একটা দলের ক্যাপ্টেন তৈরি করি, তাহলে অনেকের মতামতের উপরে নির্ভরশীল হইতে হয়।
সেক্ষেত্রে এটাকে ফ্যাক্টরেটিভ অবজেক্ট বলে। এক্ষেত্রেও আমাদেরকে এটাকে অবজেক্ট না করে, অর্থাৎ এই অবজেক্টটাকে সাবজেক্ট না করে এরপরে যে আলাদা আরেকটা অবজেক্ট রয়েছে হিম, এটাকে আমাদের সাবজেক্ট করতে হবে, অর্থাৎ হি। এরপরে মেড পাস্ট টেন্স, এটার জন্য আসবে আমাদের ওয়াজ। এরপরে আছে এই মেডের পাস্ট পার্টিসিপল ফর্ম মেড। এরপরে আমাদের যে ফ্যাক্টরেটিভ অবজেক্টটা রয়েছে ক্যাপ্টেন। এরপরে আমাদের টেন্সের নিয়ম অনুযায়ী বাই এবং উইর অবজেক্ট আজ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতক্ষণ ভয়েস চেঞ্জের একটু ব্যতিক্রম 4টি রুলস নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা আজকের ক্লাসটাকে উপভোগ করেছো, এবং যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করে থাকো তাহলে আশা করি যদি ঠিক এই 4টা রুলস থেকে যদি আমাদের কোনো ধরনের এক্সাম্পল পরীক্ষায় আসে তাহলে আমরা আশা করি করতে পারবো। তো আগামী ক্লাসে তোমরা যেটুকু দেখবো ভালো করে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা নেক্সট ক্লাসে ভয়েসের ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে ইম্পারেটিভ সেন্টেন্সটাকে কীভাবে ভয়েস পরিবর্তন করতে হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলেই ভালো থাকো, বাড়িতে থাকো, নিরাপদে থাকো। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।